নিচে তো আছি এখনো। জি স্যার। স্যার ক্লাস স্টার্ট করে দেন স্যার। হ্যাঁ, সেটাই, রেকর্ডিং সেটাই। আমরা অল্প সময় তো তাহলে তুমি প্রেজেন্টেশন দাও পেজ বাই পেজ আমাদের ৫ টা পেজ। ঠিক আছে? শুরু করে দাও। প্রেজেন্ট করো পেজ থার্মোডায়নামিক প্রসেস দিয়ে। আর এইগুলা কি? হ্যাঁ, হ্যাঁ, এগুলোর মধ্যে ১ম টা হচ্ছে থার্মোডায়নামিক প্রসেস এছাড়া ৩ টা আছে। হ্যাঁ। এটা থার্মোডায়নামিক প্রসেস না, এর আগেরটা দেখো এটা থার্মোডায়নামিক প্রসেস। আমরা যদিও ক্লাসের মধ্যে বলেছিলাম, আজকে এটা রিপিট করব। এটা। হ্যাঁ, এটা থার্মোডায়নামিক প্রসেস। ওকে? এটা আমরা ক্লাসেও বলেছিলাম, আবার রিপিট করি। থার্মোডায়নামিক প্রসেসে আমাদের ৪ টা প্রসেস আছে। আমরা লিখেছি আইসোবেরিক প্রসেস। কাকে বলে? আইসো মানে কনস্ট্যান্ট, বেরিক মানে প্রেশার। তাহলে আইসোবেরিক নাম থেকেই বোঝা যাচ্ছে যে প্রেশার কনস্ট্যান্ট। আমরা সংক্ষেপে লিখছি পি কনস্ট্যান্ট, ওখানে লিখে দিব প্রেশার কনস্ট্যান্ট। ঠিক আছে? পরীক্ষায় আসলে in isobaric process pressure equals to constant লিখবা। ঠিক আছে? আমরা সংক্ষেপে P equal to constant বলেছি। ঠিক আছে? তাই সেটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে dW equal to PdV। এখানে তোমরা কয়েকটা পয়েন্ট লিখবা। P ফর প্রেশার, ঠিক আছে? V ফর ভলিউম, ঠিক আছে? W ফর ওয়ার্ক ডান, Q ফর হিট এনার্জি। ঠিক আছে? বোঝাতে পেরেছি? ঠিক আমরা এখানে সংক্ষেপে লিখেছি, পরীক্ষার সময় একটু বড় করে লিখবা। P না লিখে লিখবা প্রেশার, কমা দিয়ে P লিখবা কনস্ট্যান্ট। V দিয়ে লিখবা ভলিউম, কমা দিয়ে ভি লিখবা যে আমরা ভলিউমকে ভি দ্বারা নির্দেশ করছি। ঠিক আছে? একইভাবে W হচ্ছে ওয়ার্ক ডান, কিউ হচ্ছে হিট এনার্জি। তারপর লিখবা যে there are 4 processes isobaric process where pressure equal remains constant বা প্রেশার কনস্ট্যান্ট সিম্পলি লিখলেই হবে। সেক্ষেত্রে DW মানে W হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে DW হচ্ছে চেঞ্জ অফ ওয়ার্ক ডান। দ্যাটস ইকুয়ালস টু P ইনটু DV। তাহলে P হচ্ছে প্রেশার, যেহেতু এর কোনো চেঞ্জ হচ্ছে না। DV হচ্ছে চেঞ্জ ইন ভলিউম। ঠিক আছে? পাশে জাস্ট লিখে দিবা। আইসোক্রোরিক, ক্রোরিক মানে হচ্ছে গিয়া ভলিউম এর সাথে সম্পর্কযুক্ত একটা ইংরেজি শব্দ। আইসো মানে সেম। তাহলে আইসোক্রোরিক প্রসেস মানে যেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা থার্মোডায়নামিক এর ল থেকে জানি dq ইকুয়ালস টু du প্লাস p dv। তাহলে এখানে আমাদের কি বলছে? ভলিউম কনস্ট্যান্ট। যেহেতু ভলিউম কনস্ট্যান্ট পাশে লিখে দিবা pdv ইকুয়ালস টু 0। ঠিক আছে না? যেহেতু ভলিউম কনস্ট্যান্ট তাহলে ভেরিয়েশন অফ ভলিউম আছে? নাই। তাহলে pdv কত হবে? 0 হবে। সুতরাং ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি dq ইকুয়াল টু du। ব্র্যাকেটে এখানে লিখে রাখবো pdv ইকুয়াল টু 0 অ্যাজ ভলিউম ইজ কনস্ট্যান্ট। এডিয়াবেটিক প্রসেস মিনস নো হিট ট্রান্সফার। ঠিক আছে? নো হিট ট্রান্সফার বলতে বোঝায় সিস্টেম থেকে কোনো হিট এনার্জি বেরও হবে না। হিট না লিখে হিট এনার্জি লিখো। হিটটা সাধারণ শব্দ হয়, টেকনিক্যাল শব্দ আসলে হিট এনার্জি। নো হিট এনার্জি ট্রান্সফার। আমি লিখেও দিয়েছি হিট এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে হিট এনার্জি এন্টারও করবে না, বেরও হবে না। তাহলে সূত্র থেকে আমরা কি পাই? dq ইকুয়াল টু du প্লাস pdv। যেহেতু হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে না, তাহলে ডি চেঞ্জ অফ হিট এনার্জি কত? 0। কনস্ট্যান্ট যেহেতু তার কোনো চেঞ্জ নাই। তাহলে ডি ইকুয়াল টু 0 বসালে আমরা du ইকুয়াল টু pdv। তাহলে সেখানে আমাকে কি বোঝাচ্ছে? যদি এডিয়াবেটিক প্রসেস হয় তাহলে ইন্টারনাল ইউ স্ট্যান্ডস ফর ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ হবে সেটাই ওয়ার্ক ডান হবে, আর কিছু হবে না। তারপর আইসোথার্মাল প্রসেস। আইসো তো মানে সেম, আগেই বলেছি। থার্মাল মানে টেম্পারেচার। তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। এই ক্ষেত্রে গ্যাস, বয়েলস ল, চার্লস ল এগুলো মেনে চলবে। ঠিক আছে? তাহলে পরীক্ষায় আমাদের আসলে এটা এই ৪ টা পয়েন্ট আমরা লিখে দেব। ঠিক আছে? এবার নেক্সট স্লাইডটাতে যাও। ওখানে দেখবা লেখা আছে রিলেশন বিটুইন প্রেশার P and volume V of a gas in a adiabatic process by adiabatic change.
তারপরে স্লাইডটা দাও। রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ এ গ্যাস ইন অ্যাডিয়াবেটিক চেঞ্জ। এটা রাইট? এটা হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে খেয়াল করো এখানে কি প্রশ্নটা কি হচ্ছে? প্রেশার পি আর ভলিউমের মধ্যে কি রিলেশন তৈরি হবে যদি এই চেঞ্জটা হলো এডিয়াবেটিক চেঞ্জ, বা অনেক সময় চেঞ্জ না বলে আমরা লিখি এডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে? চেঞ্জ এন্ড প্রসেস এই ক্ষেত্রে একই জিনিস বোঝায়। ঠিক আছে? পরীক্ষার মধ্যে আমার মনে করো এডিয়াবেটিক চেঞ্জ পড়ছি, এটা তো প্রসেস লেখো, তাহলে এটা কোন জিনিস? এডিয়াবেটিক মানে এডিয়াবেটিক প্রসেস, এডিয়াবেটিক প্রসেস মানে এডিয়াবেটিক চেঞ্জ। ঠিক আছে? তাহলে সেখানে আমরা কি লিখলাম? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি, সেটা লিখে দিলাম d equals to du plus dw। ঠিক আছে? সেখানে আমরা ইকুয়েশন আবার লিখে দিলাম Cb into dt plus pdv, কারণ আমরা জানি ওয়ার্ক ডান কত আর ইন্টারনাল এনার্জি কত হয়। ফর এ অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা তাহলে কি জানি? অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো হিট ট্রান্সফার হবে না। তাহলে হিট চেঞ্জ হবে? উত্তর হচ্ছে নো। তাহলে dq equal to 0 হবে। তাহলে সেখানে ওই ইকুয়েশনে আমরা d equal to 0 বসায় দিয়ে ইকুয়েশন 2 টা পেয়ে গেলাম। আর আমরা এটাও জানি Pv equals to RT, যেটা আমরা ইকুয়েশন 3 এ রেখেছি। তাহলে 3 নম্বরটাকে আমরা এবার ডিফারেনশিয়েট করলাম। ঠিক আছে? ডিফারেনশিয়েট করে আমরা পেলাম P dP প্লাস V dP equal to R dt। R dt কেন? কারণ R টা আমাদের কনস্ট্যান্ট। বাকি 3 টাই চেঞ্জ হচ্ছে। এগুলো ওইজন্য ওগুলোর ডেরিভেটিভ আসলো। P এর ডেরিভেটিভ dP আসলো, V এর ডেরিভেটিভ dV আসলো, টেম্পারেচার ডেরিভেটিভ dt আসলো। কিন্তু R কেন আসলো না? কারণ R হচ্ছে কনস্ট্যান্ট। ওকে? তাহলে সেখান থেকে আমরা সাজায় লিখলাম dt equals to P dV প্লাস V dP ডিভাইডেড বাই 4। তো এখানে আমরা ওইটাতে কি লিখলাম আসলে? এটা ইকুয়েশন নাম্বার 4। তাহলে ইকুয়েশন 2 আর ইকুয়েশন 4 আমরা এপ্লাই করে দিলাম, অর্থাৎ ইকুয়েশন 4 টা আমরা ইকুয়েশন 2 তে বসায় দিলাম। ঠিক আছে? 2 তে বসায় দিলে আমরা কি পেলাম? Cb ইনটু PdV প্লাস VdV বাই R প্লাস PdV ইকুয়ালস টু 0। এভাবে আমরা করেছি। ঠিক আছে? করে আমরা ওই Cp R এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, Cp আর Cb। ফাইনালি আমরা লিখেও দিয়েছি ব্র্যাকেট দিয়ে R ইকুয়াল টু Cp মাইনাস Cb। তাহলে আমরা ইকুয়েশন 5 পেয়ে গেলাম। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা করে দেখিয়ে দিয়েছি। নাও এবার পরের পেজটাতে যাও। গুড। না, এটা না। আরেকটা পেজ আছে। আচ্ছা, এইটাই। ফ্রম পিভি ইকুয়েশন 5 থেকে আমরা পেলাম। তাহলে ভিডিপি আমরা জানি সিপি বাই সিবি হচ্ছে আমাদের গামা। গামা বসিয়ে দিলাম, লিখেও দিয়েছি পাশে। ওখানে তুমি একটা ব্র্যাকেট দিও। কারণ আমরা অত আর কি খেয়াল করি না। পরীক্ষার ব্র্যাকেট দিবা যে এটা আসলে ইকুয়েশন না, এই কারণে এটা হয়েছে। তারপরে আমরা ২ সাইডেই পিভি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমার ডিপি বাই পি আসলো প্লাস গামা ডিবি বাই বি আসলো। তাহলে এগুলো ডেরিভেটিভ। তাহলে আমরা ইন্টিগ্রেট করলে অরিজিনালটা পাওয়া যাবে। তাহলে আমরা ২ সাইডে ইন্টিগ্রেশন করলাম। আমরা জানি ডিপি বাই টিভি ইন্টিগ্রেশন করলে লগ পি হবে। ডিপি বাই ভি ইন্টিগ্রেট করে লগ ভি হবে উইথ বেস ই। আর গামা কনস্ট্যান্ট গামা থাকলো। আর 0 কে ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, যেটা আমরা ডান দিকে লিখেছি। তো ওটাকে সাজিয়ে আমরা লিখলাম লগ উইথ বেস ইট পিভি টু দি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যেহেতু তার লগ কনস্ট্যান্ট হবে, তাহলে ওটাও কনস্ট্যান্ট হবে। লগ তো একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে আমরা পেয়ে গেলাম পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখন আমার পরীক্ষায় যদি এরকম আসে যে ফর এডিয়াবেটিক প্রসেস এর ক্ষেত্রে প্রেশার আর ভলিউমের রিলেশন কি? তাহলে আমরা এটা যেভাবে লিখে দিয়েছি শুরু থেকে ওইভাবে লিখব। আর যদি বলো। আর সোজাসুজি দেয়া যে পি ভি টু দি পাওয়ার কনস্ট্যান্ট প্রমাণ করো, তাহলে আমরা করব। আমার ধারণা সরাসরি নাও লিখতে পারে। স্যার একটু চালাক হয়ে গেছে, বিসি স্যার দেখতে চায়, এজন্য একটু ঘুরে হয়তো দিতে পারে। সে বলল পি আর ভি এর রিলেশন কি এডিয়াবেটিক প্রসেস, অথবা বলল এডিয়াবেটিক চেঞ্জের সব লেখো। অথবা আরো যদি ঘুরাইয়া লেখে তাহলে বলল যে একটা সিস্টেম আছে, আমরা সেখানে একটা চেঞ্জ হচ্ছে, সিস্টেমটার মধ্যে কোনো হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে না। এইটার ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা জানি হিট এনার্জি ট্রান্সফার না হয় তাহলে কি প্রসেস? এডিয়াবেটিক প্রসেস। আবার আরো যদি দুষ্টামি করে লিখে তাহলে বলবো যে কন্টেইনারটা ইনসুলেটেড। হিট ইনসুলেশন মানে হিট ঢুকতেও পারবে না, বেরও হইতে পারবে না হিট এনার্জি।
তাহলে চেঞ্জ অফ হিট এনার্জি কত হলো? 0। বোঝাতে পেরেছি? তাহলে টেকনিক্যাল টার্মে আমরা বলছি এডিয়াবেটিক প্রসেস। তার মানে হিট এনার্জি বেরও হতে পারবে না, ঢুকতেও পারবে না। তাহলে যেকোনো মেকানিজমে যদি এটা সেট করা হয় যে হিট ঢুকতেও পারবে না, বেরও হতে পারে, তাহলেই সে এডিয়াবেটিক প্রসেস। এখন স্যার যেভাবে ঘুরিয়েই প্রশ্ন করুন। ঠিক আছে? তাহলে প্রশ্নটা আমরা ভালো করে পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব যে এটা এডিয়াবেটিক প্রসেসের সাথে বলেছে কিনা। আর সরাসরি বললে তো কোনো প্রবলেম নাই। যদি বলে যে ডিরাইভ করো বা প্রমাণ করো P v to the power gamma equal to constant, বাস তাহলে তো বোঝাই গেল আর সোজা। যদি ঘুরাইয়া বলি এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে রিলেশন কি? তাও বুঝলাম। আর যদি বলে যে এমন একটা প্রসেস যেখানে কোনো হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে না, তাহলেও বুঝলাম যে হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে না মানেই এডিয়াবেটিক প্রসেস। অথবা বলল যে একটা কন্টেনারের মধ্যে গ্যাস আছে, যে কন্টেনারটা হচ্ছে হিট ইনসুলেটেড বা সিম্পলি ইনসুলেটেড ও বলতে পারে। ইনসুলেটেড মানে এক্ষেত্রে হিট। ঠিক আছে? তাহলে এখানে প্রসেসটা কি হবে? রিলেশন বের করো। যেহেতু ইনসুলেটেড, হিট এনার্জি ঢুকবেও না, বের হবে না। তাহলে কি প্রসেস? এডিয়াবেটিক প্রসেস। এডিয়াবেটিক প্রসেসের কি? P v to the power gamma equal to constant। বোঝাতে পেরেছি? হ্যালো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তাহলে এজন্য সবাইকে বলব প্রশ্নটা ভালো করে পড়বা ১ বার বা ২ বার। জেনারেলি ২ বার পড়তে হয়। আর অনেক ক্ষেত্রে হতে পারে তুমি ক্লিয়ার না হলে আরেকবার পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা যে আসলে কি চেয়েছে। তারপর উত্তরে দিবা। ঠিক আছে? নাহলে ভুল হয়ে যায়। অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট স্টেজটাতে, নেক্সট পেজটাতে যাই। গুড। তাহলে এখানে আমরা রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড ভলিউম। আগেরটাতে কি দেখছি? প্রেশার অ্যান্ড ভলিউম। এখন দেখছি টেম্পারেচার অ্যান্ড ভলিউম। কোন ক্ষেত্রে? ওই একই এডিয়াবেটিক প্রসেস। তাহলে আমরা জানি যে P v equal to RT, সেখান থেকে আমরা P এর ইকুয়েশন লিখলাম। এটাও আমরা একটু আগে প্রমাণ করেছি P v to the power gamma equal to constant। ঠিক আছে? তাহলে P v to the power gamma constant, এখানে P এর ভ্যালুটা বসায় দিলাম। বসায় দিয়ে আমরা ইকুয়েশনটা সাজাইলাম। সাজাইলে আমরা কি পেলাম? T v to the power gamma minus 1 equals to constant। ঠিক আছে? তাহলে আগেরটাতে পেয়েছিলাম প্রেশার আর ভলিউমের রিলেশন। এখানে আমরা কি পেলাম? টেম্পারেচার আর ভলিউমের রিলেশন। দুটোই কিন্তু এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে। ঠিক আছে? নাও যদি আমাদের এই পরেরটা দেয় যে এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার ভলিউম কি হবে? তাহলে কিন্তু আমার ১ম থেকে কিন্তু শুরু করতে হবে। ঠিক আছে? P v to the power gamma constant প্রমাণ করে আসতে হবে, তারপরে করতে হবে। আমরা যদি এখান থেকেই বসায় দেই, তাহলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে। আমার ধারণা মতে জেনারেলি ৪ নাম্বার থাকবে। আমাদের তো এখানে ১৫ নাম্বার থাকে। তোমার ডেরিভেশনে ১৫, অঙ্ক ১৫ আর ১০ থাকবে শর্ট প্রশ্নগুলো। তাহলে ডেরিভেশনের মধ্যে টিপিক্যালি ৪ টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? এত বছর তাই ছিল। আমরা আশা করছি এক্সাক্টলি একই রকম থাকবে। তাহলে এটাতে কমপক্ষে ৩ থাকবে বা ৪ থাকতে পারে। তাহলে ৪ টা প্রশ্ন থাকলে বোঝা গেল যে ৩, ৩ বা ৪, ৪ করে ৩, ৪ ১২, আর একটাতে থাকবে ৩, ১৫। বোঝাতে পেরেছি? তাহলে ডেরিভেশন কোনটাই ৩ এর নিচে থাকবে না। ৩ বা ৪ হবে। হইতেই হবে, কারণ নাম্বারটা যেহেতু ফিক্সড করা আছে ১৫ হবে আউট অফ 40। তাহলে আমাকে যদি এটি v to the power gamma constant প্রমাণ করতে বলে, তাহলে কিন্তু আমি ১ম থেকে শুরু করব। করে P v to the power gamma constant প্রমাণ করে তারপর এই পার্টটাতে হবো। ঠিক আছে? তো জি স্যার শোনা হ্যাঁ, তাহলে যারা আছে আর যারা আসে নাই তাদেরকে বলো যে স্যার এভাবে বলছে যে T v to the power gamma যদি আসে তাহলে বুঝতে হবে ১ম থেকে দিতে হবে। এই পরের অংশটা দিলে কিন্তু 1/3 নাম্বার পাওয়া যাবে। আর এডিবেটিং প্রসেস ঘুরাইয়া লিখতে পারে স্যার, সরাসরি লিখলে ভালো, না হলে ঘুরাইয়া দিতে পারে। ঠিক আছে? তাহলে যেভাবে ঘুরিয়ে দেখ, তাহলে প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করব যে এইটাই কিনা। যে উত্তর ১ম থেকে বাহিয়ে বলতে কোথা থেকে স্যার লিখতে হবে এটা? ওই যে ১ম থেকে এর আগের পেজটা যেটা দেখালাম, আচ্ছা ঠিক আছে। রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম দেখালাম না? জি স্যার। ওইটা ওইটা প্রমাণ করেই তো আমরা কোথায় আসলাম? P v to the power gamma equal to constant। জি, ঠিক আছে না? এই P জি v স্যার। to the power gamma constant পরেরটাতে আমরা ব্যবহার করেছি।
তারপরে ঠিক আছে? পিভি ইজ ইকুয়াল টু আর টি ওই জায়গা থেকে হ্যাঁ। তাহলে বুঝছি আমাদের স্যার। যদি পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট এর উত্তর চায় তাহলে এখানে আমার শেষ হয়ে গেল। আর যদি টিভি টু দি পাওয়ার গামা চায় তাহলে বুঝতে হবে যেহেতু ৩ এর নিচে নাই কম বা ৪ যদি মার্কস থাকে তাহলে ওইটুকু লিখলে ওটা তো আসলে ১-২ নম্বরের বিষয় হওয়ার কথা না, তাই না? ওটা জি লাগবে স্যার। আমার ২ মিনিট লিখতে। তার মানে হচ্ছে তোমাকে ১ম থেকে পুরোটা প্রমাণ করে লিখে তারপর ওখানে যেতে হবে। বোঝাতে পেরেছি? জি স্যার। গুড। তাহলে আমরা বলেছিলাম ২০ মিনিট। আমরা এই ২০ মিনিট নিয়েছি। তুমি দেখবা যে আমাদের নোট অরিজিনাল পিডিএফ এ দেখবা যে এটা অনেক লেখা প্রায় ২-৩ পৃষ্ঠা জটিল করা। তো আমরা জানি যে পরীক্ষার সময় তো আমরা এটা লিখতে পারব না। বুঝতে পারবো সবই, কিন্তু পরীক্ষার সময় তো আমরা এতটা লিখতে পারব না। জি, পরীক্ষায় যাতে আমরা লিখতে পারি সেইভাবে সামারি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি, স্যার। স্যার আমাদের ওই মিডের মার্ক বা খাতা কবে মিডের খাতা পাঠান? তো দেখছি। মিডের মধ্যে তো কিছুই লেখো নাই। মানে মিড পরীক্ষা দিতে আসছিলা না সেই তো বোঝা যায় নাই। খুবই খারাপ অবস্থা। স্যার অধিকাংশেরই কি স্যার খুবই খারাপ অবস্থা। খারাপই তো বলব। খুব খারাপ মানে খারাপই। এটা দেখি আমরা ক্লাসের মধ্যে ওই তোমার স্যার সোমবারে খাতা কি আমাদের নেক্সট কুইজ না? ক্লাসে দেখাবেন তো? হ্যাঁ, বলো? নেক্সট ক্লাসে কি স্যার খাতা হ্যাঁ, খাতা দেখতে চাইলে নেক্সট ক্লাস তো আমরা কুইজটা দিব। কুইজে পরে দেখতে পারো হ্যাঁ স্যার চাইলেই। কুইজটা দিয়ে তারপরে আরেকটা যেটা ওই যে ক্লাসের কুইজের পরে বলব, এখন তো সবাই প্রেজেন্ট নাই। সবাইকে যেটা দরকার বোঝার জন্য বা তোমরা যারা প্রেজেন্ট তাদের বলছি যে পারো আর না পারো কিছু উত্তর লেখার চেষ্টা করো। বাস কেউ যদি উত্তরটা না লেখে, টাচই না করে তাহলে 0, জি স্যার। তাই না? জি ধরো স্যার। কিছু তো জানে, ছেলেমেয়েরা কিছু জানে। ধরো একটা প্রশ্নে ২ নাম্বার ৩ নাম্বার আছে। ঠিক আছে, তুমি মনে করছো এটা পারবো না, কি লিখমু? ভুল-টুল লিখমু। ভুলের জন্য তো এখানে মাইনাস নাই। এটা তো অ্যাডমিশন টেস্ট না। ঠিক আছে না? তাহলে তুমি ৩ এর জি। মধ্যে যদি কিছু লেখো, তো আমি তো ১-১.৫ দিতে পারি। তুমি যদি উত্তরই না দাও মানে ছাত্র উত্তর না দিলে আমার অটোমেটিক্যালি 0 হয়ে গেল। জি স্যার ওই একটা ম্যাথ কোয়েশ্চেনে স্যার আমার ওই সূত্র তো মানে যেইটা অনেকে লেখেনি ওটা মনে ছিল না। আমি কোনোভাবে স্যার কিছু একটা সূত্র ডেরিভাইভ করে লিখে দিয়েছি কিছু একটা স্যার। কিছু একটা লিখে দিলেই তো নাম্বার দেওয়ার আমার একটা স্কোপ আছে। ঠিক আছে? কিন্তু এটা তো সবাই ওইদিন আমরা বলব, তোমরা আছো প্রেজেন্ট যে প্রত্যেকটা টাচ করবা। সব অঙ্ক হোক, এই যে শর্ট প্রশ্ন যেগুলো আছে, লেখেই নাই। মনে করো ৫ টা ছিল। ১ টা ২ টা ভুল হোক, আর তুমি তো লিখবা কিছু। তখন তাহলে বোঝা যাবে যে একটা চেষ্টা করছে। তাহলে আমি ধরো ৫ টা ভুলও হইলেও তো আমি একটা ২-৩ দিতে পারি। ঠিক আছে? উত্তরে যদি তুমি ২ টা করো, কারেক্ট হলেই কত পাবা? ২। আর না হলে তো আরো কম ১। তো আমি নম্বরটা দিব কোন জায়গায়? তাই না? আচ্ছা টিচার স্যার চাই ঠিক আছে স্যার তাহলে স্যার ক্লাসে স্যার বলে দিবেন স্যার পরের দিন হ্যাঁ। খাতা কুইজের পরে খাতা দেখানো হবে। দেখা হবে সবাই যাতে উপস্থিত এবং হয়। সবাই যেন থাকে। আর তোমার হলো ওইটা যেটা যে আরেকটু এক্সপ্লেইন করব যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবা। তুমি যতটুকু জানো অতটুকুই দিবা। কিছু ভুল তো হতেই পারে। ভুল হলেও তো একটা স্কোপ আছে। আমি উত্তরই না দেই, তাহলে তো আমি ওইটুকুর মধ্যে 0 অবশ্যই পেয়ে গেলাম। আর তো পেলাম না আমি কিছু। কিন্তু আমি যদি ভুল দেই তাহলে কি হবে? সর্বোচ্চ 0 হবে। এর থেকে তো আর কিছু হবে না। তাই না? আমি যদি না দেই তো 0। আর যদি ভুল দিয়ে কিছু একটু শুদ্ধ হয় তাও তো আমি একটা নাম্বার পাবো। ভুল হলে সর্বোচ্চ কত হবে? 0। তো আমি যদি না দিই তো এমনিই তো 0। তাহলে চেষ্টা করব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ছাড়বো না কোনো। ভুল আমি যতটুকু বুঝি, যাই বুঝি তাই লিখে দেব। জি, ঠিক আছে? তাহলে তোমাদের পরের জি ক্লাস স্যার। হচ্ছে ৮ টায়। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবো। আমার সময় আছে। আমি তো ৭ টার থেকে রেডি আছি। ৭ টা, ৮ টা, ৯ টা যখন বলব তখনই। প্রশ্ন থাকলে জিজ্ঞেস স্যার করতে এটা ওই পারো। মক কনটেস্ট আছে স্যার এই এখন ওই 8:30 থেকে একটা মক কনটেস্ট আছে কালকে টেক হ্যাঁ, অফের। আমাকে বলছে সেজন্য আমরা শিফট করে ৭ টায় করে দিয়েছি। ওকে, তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর না থাকলে তোমরা রেস্ট নাও, নিয়ে পরের ক্লাসটাতে চলে যাও। আর সবাইকে বলো সোমবারে যেন কুইজে আসে এখানে। এমনি তো দেশের অবস্থা জটিল। ওই যে শুক্র, শনি বন্ধ কি হয়-টয়। সুতরাং মানে আগে যেটা হইতো যে আমরা যেকোনো দিন একটা পরীক্ষা নিতে পারতাম যারা মানে দিতে পারে না। এখন তো সেই সম্ভাবনাও কমে গেছে। ঠিক আছে না? সবাইকে বলবা কষ্ট হলেও যেন অন্তত এসে হাজির হয়। ঠিক আছে? পরীক্ষাটা একদম এক্সেপশন তো এক্সেপশন হতে পারে যে আমি এত অসুস্থ পারলাম না। দ্যাটস ফেয়ার এনাফ। কিন্তু শরীরে অল্প একটু খারাপ লাগছে, একটু দেরি হচ্ছে, না কুইজটা দিয়ে দাও। কারণ এখন আর আমাদের আসলে সময় অত থাকছে না। ঠিক আছে? সবাইকে বলো যেন কাইন্ডলি আসে, কুইজটা দিয়ে দেয়। ঠিক আছে? ওকে, তোমাদের প্রশ্ন না থাকলে তাহলে আমরা ছুটি দেই। তোমরাও
পরের ক্লাসের জন্য স্যার প্রস্তুতি। মিডে সর্বনিম্ন নাম্বার কত স্যার? আমার তো মেমোরিতে নাই। আমি তো আলাদা করে মেমোরিতে রাখি না সর্বনিম্ন মেথড। নাম্বার সর্বোচ্চ আমরা স্যার? স্যার সর্বোচ্চ কত পাইছি স্যার? সেটাও আমার মনে নাই। স্যার আমরা কি ভালো করেছি স্যার? না ভালো করো নাই। ভালো বলতে আমি বুঝাবো যে মোটামুটি আমার মেজরিটি ছেলেমেয়ে ভালো করছে। এখন ২-৩ জনে ভালো করছে এটা তো ভালো বলা যাবে না, তাই না? আমার ৪৮ টা ৪৯ টা ছেলেমেয়ের মধ্যে যে ৫ টা ছেলেমেয়ে ভালো করে তাহলে এটা কি ভালো বলা যাবে? ভালো তো বলা যাবে না। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে তোমরা ছুটি মানে আমরা শেষ করতে পারি। তোমরা পরের ক্লাসের প্রস্তুতি নিতে পারো। আমি আছি। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি আছি। স্যার ক্লাসটা শেষ করি স্যার। ওকে, ঠিক আছে। ভালো থেকো। হোপফুলি স্যার আসসালামু আমাদের আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সোমবারে দেখা হবে ইনশাআল্লাহ। জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি টু এভরিওয়ান।